মানিকগঞ্জ সরকারি মহিলা কলেজের প্রশাসন কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে শিক্ষার্থীদের স্বাগতম। ইতিমধ্যেই কলেজের অধিকাংশ শিক্ষার্থী এই অনলাইন ক্লাসে অংশগ্রহণ করেছো, এটা আমাদের জন্য খুবই আশাব্যঞ্জক। করোনা পরিস্থিতির জন্য হঠাৎ কলেজের ক্লাস বন্ধ হয়ে যাওয়ায় তোমাদের পদার্থবিজ্ঞান প্রথম পত্রের অধ্যায় 10 আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব এই অধ্যায়ের কিছু অংশ পড়ানো সম্ভব হয়নি। এই জন্য আমি বাকি অংশটুকুর জন্য ধারাবাহিকভাবে লেকচার দিয়ে যাচ্ছি। প্রথম লেকচার 2.1 এ আমি শিশিরাঙ্ক সম্পর্কে পরিষ্কার আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি। 2.2 নাম্বার লেকচারে আপেক্ষিক আর্দ্রতা বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি এবং গাণিতিক সমস্যা দেখিয়ে দিয়েছি তোমাদেরকে। লেকচার নাম্বার 2.3 যেখানে হাইগ্রোমিটারের সাহায্যে কোন স্থানের আপেক্ষিক আর্দ্রতা কিভাবে নির্ণয় করা যায় তা দেখানো হয়েছে এবং গ্লেসিয়ারের সূত্র ও গ্লেসিয়ার উৎপাদক বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়েছে সেখানে। তাই পূর্বের 3টি লেকচার যে দেখোনি, এই মুহূর্তে এই লেকচারটি না দেখে এখান থেকে বের হয়ে তুমি পূর্বের 3টি লেকচার দেখে তারপর এই লেকচার দেখতে বসবে। কারণ হচ্ছে আজকে যে লেকচারটি দেওয়া হবে, পূর্বের 3টি লেকচার যদি তুমি না দেখে থাকো তাহলে এই লেকচারে কিছুই বুঝবে না। অন্তত এটা বুঝবে আজকের আলোচনার বিষয় কি, শিশিরাঙ্ক, আপেক্ষিক আর্দ্রতা, গ্লেসিয়ার উৎপাদক বিষয়ক গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নের সমাধান। তাহলে বুঝতেই পারছো এই 3টি বিষয় সম্পর্কে যদি তোমাদের ক্লিয়ার আইডিয়া না থাকে তাহলে আজকের লেকচার তোমাদের জন্য নয়। কারণ পূর্বের 3টি লেকচারের যে ইনফরমেশন, সেই ইনফরমেশন গুলোই ব্যবহার করে আজকে আমরা একটি সৃজনশীল প্রশ্নের সমাধান করব। তাহলে শুরু করা যাক। যারা ধারাবাহিকভাবে আমার 3টি লেকচার দেখেছো তাদের জন্য আজকের বক্তব্য। সৃজনশীল প্রশ্ন আমরা সমাধান করব, যেখানে শিশিরাঙ্ক বিষয়ক কনসেপ্ট কাজে লাগবে, আপেক্ষিক আর্দ্রতা বিষয়ক কনসেপ্ট কাজে লাগবে, সর্বোপরি গ্লেসিয়ারের উৎপাদক এবং গ্লেসিয়ারের সূত্র প্রয়োগ এখানে করা হবে। সুতরাং আবারও বলছি, পূর্বের 3টি লেকচার দেখে এই লেকচারটি দেখতে বসবে। শুরু করি। সৃজনশীল প্রশ্ন 1। কোন একদিন কোন স্থানে সিক্ত শুষ্ক বাল্ব আর্দ্রতা মাপক যন্ত্রের শুষ্ক বাল্বের পাঠ ছিল 30 ডিগ্রি সেলসিয়াস। সিক্ত বাল্বের পাঠ অর্থাৎ সিক্ত বাল্ব যুক্ত যে থার্মোমিটার, সেই থার্মোমিটার যে পাঠ দিয়েছিল সেই পাঠটা হচ্ছে 28 ডিগ্রি সেলসিয়াস। 30 ডিগ্রি সেলসিয়াসে গ্লেসিয়ার উৎপাদক 1.65 এবং 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ যথাক্রমে এখানে দেওয়া রয়েছে। এই উদ্দীপক থেকে যে প্রশ্নগুলো সলভ করতে হবে, আমাদের যে প্রশ্নগুলোর উত্তর দিতে হবে, তার প্রথম প্রশ্ন হচ্ছে উদ্দীপক উল্লেখিত দিনে শিশিরাঙ্ক কত ছিল, অর্থাৎ ওই দিনের শিশিরাঙ্ক নির্ণয় করতে হবে কোন একদিনের। উল্লেখিত দিনে আপেক্ষিক আর্দ্রতা 90% এর বেশি হওয়া সম্ভব নয়। ইনিয়ে বিনিয়ে আমাদের এখানে বলছে যে আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করে দেখতে হবে সেটা 90% এর উপরে না 90% এর নিচে। তোমাদের সুবিধার জন্য প্রতিটি পেজে আমি উদ্দীপকটা বহন করে নিয়ে এসেছি, কারণ উদ্দীপক না দেখে তোমরা সৃজনশীল প্রশ্নটির উত্তর দিতে পারবে না। সৃজনশীল যে প্রশ্ন রয়েছে সেগুলোর উত্তর দিতে পারবে না। প্রথম প্রশ্ন কি ছিল আমাদের? শিশিরাঙ্ক কত তা নির্ণয় করতে হবে। তাহলে শিশিরাঙ্ক নির্ণয়ের সূত্রটি হচ্ছে আমাদের, এখানে আমি দেখিয়ে দিলাম, থিটা is equal to theta 1 minus g into theta 1 minus theta 2। এটা হচ্ছে গ্লেসিয়ারের সূত্র এবং এই গ্লেসিয়ারের সূত্রে এখানে থিটা 1 কি, থিটা 2 কি, g গ্লেসিয়ার উৎপাদক এবং থিটা হচ্ছে শিশিরাঙ্ক। আমরা দেখে নেই যে থিটা 1টা কি। শুষ্ক বাল্ব থার্মোমিটারের পাঠ বা বায়ুর তাপমাত্রা যেটা নির্দেশ করে, তোমাদের যখন এই হাইগ্রোমিটারে আলোচনা করা হয়েছে যে বায়ুর তাপমাত্রা নির্দেশ করবে হচ্ছে শুষ্ক বাল্ব থার্মোমিটার। তাহলে শুষ্ক বাল্ব থার্মোমিটার যে পাঠ নির্দেশ করবে সেটাই হচ্ছে বায়ুর তাপমাত্রা, সেটা প্রকাশ করা হয় থিটা 1 দ্বারা। এখানে থিটা 1 এর মানটা হচ্ছে কত? 30 ডিগ্রি সেলসিয়াস। সিক্ত বাল্ব থার্মোমিটারের পাঠকে থিটা 2
2 দ্বারা প্রকাশ করা হবে। θ2 হচ্ছে 28 ডিগ্রি সেলসিয়াস। সবথেকে গুরুত্বপূর্ণ অংশটি হচ্ছে এই জি এর মান বসাবো, জি এর মান কত তাপমাত্রায় বসাতে হবে। তোমাদের পূর্বের লেকচারে বলা হয়েছিল যে জি এর মানটি বসাতে হবে শুষ্ক বাল্ব থার্মোমিটার যে পার্ট নির্দেশ করে, অর্থাৎ বায়ুর তাপমাত্রায় গ্লেসিয়ার উৎপাদকের মান এখানে বসাতে হবে যখন আমরা শিশিরাঙ্ক নির্ণয় করতে যাব। আমরা দেখে নেই যে বায়ুর তাপমাত্রা হচ্ছে এখানে 30 ডিগ্রি সেলসিয়াস। এই প্রশ্নের মধ্যে শুধুমাত্র 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্লেসিয়ার উৎপাদক দেওয়া আছে, সুতরাং এখানে কোনো ঝামেলা নেই। অর্থাৎ বায়ুর তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্লেসিয়ার উৎপাদক 1.65। সুতরাং আমাদের সবগুলো মান এখানে রয়েছে। θ1 এর মান, জি এর মান, θ2 এর মান, সবগুলো মান বসালে আমাদের শিশিরাঙ্ক নির্ণয় হয়ে গেল। শিশিরাঙ্কের মান আসলো 26.7 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ নির্ণয় শিশিরাঙ্ক 26.7 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু যদি কোনো সৃজনশীল প্রশ্নে বা কোনো প্রশ্নের মধ্যে যদি এই গ্লেসিয়ারের উৎপাদক সংক্রান্ত একটু ঝামেলাপূর্ণ প্রশ্ন থাকে, অর্থাৎ তোমরা এখানে দেখতে পাচ্ছ যে বায়ুর তাপমাত্রা বলা আছে 33 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু 32 ডিগ্রি সেলসিয়াস এবং 34 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্লেসিয়ার উৎপাদক যথাক্রমে 1.63, 1.61। এখানে একটু লক্ষ্য করেছি কি তোমরা যে 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্লেসিয়ার উৎপাদক হচ্ছে 1.63 এবং 34 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্লেসিয়ার উৎপাদক হলো 1.61। কি লক্ষ্য করছো এখানে তোমরা? তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে গ্লেসিয়ার উৎপাদকের মান কিন্তু কমে গিয়েছে। এটা কিন্তু লক্ষ্য করবে ভালো করে যে তাপমাত্রা যদি বৃদ্ধি পায় গ্লেসিয়ারের উৎপাদকের মান কমে যায়। কোন প্রশ্নে যদি এরকম দুটি তাপমাত্রায় গ্লেসিয়ার উৎপাদক দুটি থাকে, তাহলে আমরা এই সূত্রের মধ্যে এই জি এর মানটা কোন তাপমাত্রায় বসাবো? আগেই বলা হয়েছে তাপমাত্রা হবে বায়ুর তাপমাত্রায় গ্লেসিয়ার উৎপাদক বসাতে হবে, কিন্তু এখানে বায়ুর তাপমাত্রা রয়েছে 33 ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রায় গ্লেসিয়ার উৎপাদক সরাসরি দেওয়া নেই। এই ক্ষেত্রে তোমরা যেভাবে করবে আমি এখানে দেখিয়ে দিয়েছি যে 34 মাইনাস 32 বিয়োগ করলে দাঁড়ায় 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পার্থক্যে গ্লেসিয়ার উৎপাদকের পার্থক্য হচ্ছে 0.02। তাহলে 1 ডিগ্রি তাপমাত্রা পার্থক্যে গ্লেসিয়ার উৎপাদকের পার্থক্য কত হবে? ভাগ 2.01। এবার দেখো 33 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি আমি গ্লেসিয়ার উৎপাদক নির্ণয় করতে চাই, তাহলে আমাদের এই যে 1.63 মাইনাস 0.01 কেন ব্যবহার করেছে? 1.63 হচ্ছে 32-এ, তাহলে 32 থেকে যদি আমি 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়াই, তাহলে কিন্তু গ্লেসিয়ার উৎপাদকের মান 0.01 কমে যাবে 1 ডিগ্রির জন্য। তাহলে এখানে আমরা 33 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্লেসিয়ার উৎপাদক নির্ণয় করতে হলে 1.63 থেকে 0.01 বিয়োগ করতে হবে। কিন্তু যখন আমরা 33 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্লেসিয়ার উৎপাদক চাই, অথচ আমি ব্যবহার করব 1.61, এই ক্ষেত্রে কিন্তু তোমার 34 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে যেহেতু 1 ডিগ্রি তাপমাত্রা কমে যাচ্ছে, সুতরাং গ্লেসিয়ার উৎপাদক কিন্তু বৃদ্ধি পাবে। অর্থাৎ 1.61 প্লাস 0.01 যেভাবেই করো না কেন রেজাল্ট আসবে 1.62। আশা করি বুঝতে পেরেছো যে গ্লেসিয়ার উৎপাদক বায়ুর তাপমাত্রায় বসাতে হবে। যদি ভিন্ন তাপমাত্রায় গ্লেসিয়ার উৎপাদক দেওয়া থাকে, তাহলে কিভাবে বের করতে হয় সেটা তোমরা বুঝতে পারবে। এবার আসা যাক পরবর্তী প্রশ্ন, অর্থাৎ প্রশ্ন খ, যেখানে উদ্দীপকের থেকে আমাদের নির্ণয় করতে হবে উল্লেখিত দিনে আপেক্ষিক তাপমাত্রা 90% অপেক্ষা বেশি হওয়া সম্ভব নয় উক্তিটি যাচাই করতে হবে। আবারও বলছি, অর্থাৎ এখানে তারা বলে দিচ্ছে যে উদ্দীপক থেকে তুমি আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করে দেখাও সেটা 90% অপেক্ষা বেশি নয়। অর্থাৎ আমাদের মূলত আপেক্ষিক আর্দ্রতাই নির্ণয় করতে হবে। কিন্তু আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করার জন্য আমাদের কি সূত্র রয়েছে? আপেক্ষিক আর্দ্রতা ক্যাপিটাল আর ইজ ইকুয়াল টু স্মল এফ বাই ক্যাপিটাল এফ ইনটু 100%। স্মল এফ এর কথা নিশ্চয়ই মনে আছে, তোমাদের পূর্বের লেকচার গুলোতে বলা হয়েছে। স্মল এফটা হচ্ছে শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ, ক্যাপিটাল এফটা হচ্ছে বায়ুর তাপমাত্রা সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ। তাহলে এই উদ্দীপকের মধ্য থেকে আমাদের খুঁজে বের করতে হবে শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ কত।
বায়ুর তাপমাত্রা সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ কত। তার আগে আমরা তাপমাত্রা দুটো খুঁজে বের করি। একটু আগে আমি নির্ণয় করে এসেছি শিশিরাঙ্ক হচ্ছে 26.7 ডিগ্রি সেলসিয়াস। শুষ্ক বাল থার্মোমিটারের পাঠ অর্থাৎ বায়ুর তাপমাত্রা হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস। এই দুটো তাপমাত্রা থেকে আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করা তখনই সম্ভব হবে যখন তোমাদের বলা হয়েছিল এই দুটি তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ দেওয়া থাকবে। দেখি আমরা এই অঙ্কটির মধ্যে, এই সমস্যাটির মধ্যে যে কোথাও এই দুটো তাপমাত্রা সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ রয়েছে কি না। হ্যাঁ, এই গাণিতিক সমস্যাটির মধ্যে 30 ডিগ্রি সেলসিয়াস বা বায়ুর তাপমাত্রা সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ এইখানে 31.85 into 10 to the power -3 মিটার পারদচাপ রয়েছে। কিন্তু তাহলে আমরা অনায়াসে এটা কোনো কষ্ট ব্যতিরেকেই খুব সহজেই 30 ডিগ্রি সেলসিয়াস বা বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ ক্যাপিটাল এফ পেয়ে গেলাম। এখন আমাদের কি দরকার? এখন আমাদের শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ দরকার। শিশিরাঙ্কের মান হচ্ছে 26.7 ডিগ্রি সেলসিয়াস। খুঁজে দেখি যে গাণিতিক সমস্যাটির মধ্যে এই 26.7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ রয়েছে কিনা। হ্যাঁ, আমরা খুঁজতে গিয়ে দেখলাম 26.7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ নেই। শুধুমাত্র 26, 28 ইত্যাদি তাপমাত্রা সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ রয়েছে। এই ক্ষেত্রে তোমাদের করণীয় কি? পূর্বের লেকচারে শেখানো হয়েছে, আবার আমি আলোচনা করছি। কাছাকাছি তাপমাত্রার সীমা থেকে দশমিকের পরের অংশের জন্য সম্পৃক্ত বাষ্প চাপ বের করে নিতে হবে। তাহলে কাছাকাছি তাপমাত্রার সীমা হচ্ছে 26 এবং 28 ডিগ্রি সেলসিয়াস। এটা কিন্তু আপেক্ষিক আর্দ্রতা বিস্তারিত আলোচনা করতে গিয়ে এই অংশটি সেখানে শেখানো হয়েছে। পুনরায় আবার আলোচনা করছি। তাহলে 26 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ রয়েছে, 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ রয়েছে। তাহলে আমরা পাই 28 - 26 ডিগ্রি সেলসিয়াস বা 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধিতে সম্পৃক্ত জলীয় বাষ্প চাপের বৃদ্ধি। আমরা এই অংশটা হচ্ছে 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চাপ, এই অংশটা 26 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চাপ। সুতরাং এই দুটো যদি আমরা বিয়োগ করি তাহলে 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধিতে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ পাওয়া যায় 2.2 into 10 to the power -3 মিটার পারদচাপ। সুতরাং আমরা যদি 2 তে পাই তাহলে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধিতে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ একে 2 দিয়ে ভাগ করতে হবে। এটা এই অংশটুকু হচ্ছে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরিবর্তনে সম্পৃক্ত জলীয় বাষ্প চাপের বৃদ্ধি। তাহলে 0.7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধিতে সম্পৃক্ত জলীয় বাষ্প চাপের বৃদ্ধি ইনটু 0.7, যেটা রেজাল্ট চলে আসলো 1.1 to 10 to the power -3 মিটার পারদচাপ। সুতরাং অনায়াসে আমরা এখন 26.7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ পেয়ে যাব। কিভাবে পাবো? যে 26 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে চাপটা দেওয়া রয়েছে 26 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপের সাথে যদি আমরা এখন যে বৃদ্ধি পেল 0.7 ডিগ্রি সেলসিয়াস তাপের জন্য সেটা যোগ করি, তাহলে আমাদের শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ চলে আসবে 26.37 10 to the power -3 মিটার পারদচাপ। তাহলে আমরা দুটো জিনিস পেয়ে গেলাম, একটা হচ্ছে 26.7 ডিগ্রি সেলসিয়াস বা শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ স্মল এফ দেখা যাচ্ছে, এবং সরাসরি যেটা দেওয়া ছিল 30 ডিগ্রি সেলসিয়াস বা বায়ুর তাপমাত্রা সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ 31.85 into 10 to the power -3 মিটার পারদচাপ। আমাদের যে সূত্রটি রয়েছে সেই সূত্রের মধ্যে দরকার হচ্ছে স্মল এফ এবং ক্যাপিটাল এফ। স্মল এফ এর মান আমরা পেয়েছি এখানে 26.37 into 10 to the power -3 এবং ক্যাপিটাল এফ এর মান পেয়েছি আমরা 31.85 10 to the power -3 মিটার। এই দুটো বসানোর পরে আমাদের আপেক্ষিক আর্দ্রতার সূত্রের মধ্যে মানগুলো বসিয়ে দেওয়ার পরে আমাদের এখানে রেজাল্ট চলে এসেছে 82.79%।
তাহলে দেখা যাচ্ছে যে উদ্দীপকটা এখানে দেওয়া রয়েছে সেই উদ্দীপকে আমরা ক্যালকুলেশন করে দেখলাম আপেক্ষিক আর্দ্রতার মান চলে আসে 82.79 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু ওরা বলেছিল যে ওই উদ্দীপকে যে তথ্যগুলো দেওয়া আছে সেই তথ্যের ভিত্তিতে আপেক্ষিক আর্দ্রতা 90% অপেক্ষা বেশি হওয়া সম্ভব নয়। আসলে আমরা এখানে তাই দেখলাম যে আপেক্ষিক আর্দ্রতা মূলত হচ্ছে 82.79 ডিগ্রি সেলসিয়াস। সুতরাং গাণিতিক যে উক্তিটি সেটা আমাদের যথার্থভাবে ব্যাখ্যা করা এখানে হলো। পরবর্তীতে তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমি উল্লেখ করব। এখানে বিভিন্ন সৃজনশীল প্রশ্নের সমাধান করতে গিয়ে তোমাদের এই কনসেপ্টটা কাজে লাগবে। একটু দেখে নিই আমরা। আপেক্ষিক আর্দ্রতা বেশি রয়েছে এমন অঞ্চলের তুলনায় যেখানে আপেক্ষিক আর্দ্রতা কম সেখানে বেশি স্বস্তি বোধ হয়। অনেক সৃজনশীল প্রশ্নের মধ্যে এরকম একটি প্রশ্ন থাকে যে গাণিতিকভাবে প্রমাণ করো বা ব্যাখ্যা করো যে কোনো একদিন কক্সবাজারের থেকে ঢাকায় বেশি স্বস্তি বোধ হবে। এই সমস্ত গাণিতিক সমস্যার ক্ষেত্রে তোমরা যেটা বের করবে, কক্সবাজার আপেক্ষিক আর্দ্রতা বের করবে এবং ঢাকার আপেক্ষিক আর্দ্রতা বের করবে। দেখা যাবে যেখানে আপেক্ষিক আর্দ্রতা বেশি সেখানে অস্বস্তি বোধ হবে, আপেক্ষিক আর্দ্রতা যেখানে কম সেখানে স্বস্তি বোধ হবে। স্বভাবতই ঢাকার তুলনায় কক্সবাজার আপেক্ষিক আর্দ্রতা বেশি হয়, সেখানে অস্বস্তি বোধ হবে, ঢাকায় স্বস্তি বোধ হবে। এরকম অনেক সৃজনশীল প্রশ্নের মধ্যে থাকে শিশিরাঙ্গ থেকে তাপমাত্রা কমালে ঘনীভূত জলীয় বাষ্পের পরিমাণ নির্ণয় সংক্রান্ত গাণিতিক সমস্যা। অর্থাৎ এই ক্ষেত্রে তোমরা যে কনসেপ্টটা ব্যবহার করবে সেটা হচ্ছে যে সম্পৃক্ত জলীয় বাষ্পের ভর এর চাপের সমানুপাতিক অথবা চাপ এর ভরের সমানুপাতিক। এই কনসেপ্টটা ব্যবহার করে ঘনীভূত জলীয় বাষ্পের পরিমাণ নির্ণয় করা শিখবে। অনেক সৃজনশীল প্রশ্নের মধ্যে এরকম ব্যাখ্যা করতে বলা হয় জানালা খুলে দিলে জলীয় বাষ্প কোন দিকে যাবে। এই জাতীয় সৃজনশীল প্রশ্নের সমাধান শিখবে তোমরা। এই ক্ষেত্রে তোমরা যে কনসেপ্টটা ব্যবহার করবে সেটা হচ্ছে তোমার ঘরের সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ যদি বেশি থাকে, বাইরে যদি জলীয় বাষ্পের চাপের পরিমাণ কম থাকে, তাহলে স্বভাবত যেখানে জলীয় বাষ্পের চাপ বেশি সেখান থেকে বাইরের দিকে যাবে যেখানে চাপটা কম। এই কনসেপ্টের উপর ভিত্তি করে এই সৃজনশীল প্রশ্নের সমস্যা সমাধান করবে। আজকের লেকচারটির নাম্বার ছিল 2.4। লেকচারের মাধ্যমে প্রথম পত্র শেষ করলাম। এরপর শুরু করবো আমরা দ্বিতীয় পত্র। তারপরে প্রথম পত্রের কোনো বিষয়ে কারো সমস্যা থাকলে আমাকে জানাবে, আমি যথাসাধ্য চেষ্টা করব তোমাদের চাহিদা ফুলফিল করার জন্য। একজন শিক্ষকের কাছে অবশ্যই শিক্ষার্থীর চাহিদাটাই সর্বোচ্চ গুরুত্বপূর্ণ। সুতরাং প্রথম পত্রের কোনো বিষয়ে যদি কোনো সমস্যা থাকে তোমাদের আমাকে জানালে সে বিষয়ে সলভ করার চেষ্টা করব। তাহলে পরবর্তী লেকচার ফিজিক্স 2 অর্থাৎ পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র অধ্যায় 1 লেকচার নাম্বার 1.1। অবশ্যই তোমরা ধারাবাহিকভাবে লেকচারগুলো ফলো করবে। ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আজ এ পর্যন্তই।